সো এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক সন্ধ্যেবেলায় যখন মোহনবাগানের তরফ থেকে অফিসিয়াল আপডেট চলে এলো সমস্ত সোশ্যাল মিডিয়া পেজ থেকে, আমার মতো প্রায় প্রত্যেকেই বোধহয় একটা রিয়াকশনই মুখ থেকে বেরিয়েছিল যে আই অ্যাম তো অবাক। কারণ যে নামটা কোনো আলোচনার জায়গাতে ছিল না, যে নামটাকে কেউ কোনোভাবে আলোচনার স্তরে নিয়ে আসেনি, অনেকদিন আগে থেকে এই ব্যাপারগুলো সামনে আসতো যে হোসে মলিনা ইন্ডিয়াতে এলে, মোহনবাগানের কোচ হলে, অন্য কোথাও কোচ হলে কেমন হবে। কিন্তু তিনি বহু বছর হয়ে গেল কোচিংয়ে যুক্তই ছিলেন না, কিন্তু তার কোচিং যে কেরিয়ারটা রয়েছে বা তার যে কোচিং মস্তিষ্ক রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, কারণ তিনি পারফরমেন্স করে তিনি দেখিয়েছেন। তো সেই হোসে মলিনা, এক্স অ্যাটলেটিকো দি কলকাতার চ্যাম্পিয়ন কোচ, তাকেই মোহনবাগান কিন্তু কোচ করে নিয়ে এসেছে। এবং বারবার করে কোথাও এই ধরনের কোচ সিলেকশন হলে দেখা যায় যে ইনফ্লুয়েন্সটা কিন্তু একদম টপ লেভেল থেকে, ফ্রম সঞ্জীব গোয়েঙ্কা, তার ইনফ্লুয়েন্সেই কিন্তু এই কোচিং পজিশনের যে পরিবর্তন সেটা মোহনবাগানে হয়েছে। ইন ডিটেলসে কথা বলবো, শুরুতে নয়, ইন ডিটেলসে কথা বলবো। অ্যান্ড তার পাশাপাশি অবশ্যই আরও বেশ কিছু চমক রয়েছে ট্রান্সফার মার্কেটে, যেটা নিয়ে কেউ হয়তো ভাবেইনি, সেরকমই ট্রান্সফার কিন্তু ঘটে গেছে। অবশ্যই শেয়ার করবো। ইস্টবেঙ্গলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে কন্ট্রাক্ট এক্সটেনশনের বিদেশি প্লেয়ারের, সব কিছু নিয়ে কথা বলবো। শুরুতে যে প্লেয়ারকে নিয়ে বলা রয়েছে সেটা একটা চমক, যেটা আজকে এসেছে, যে জর্ডান উইলমার গিল চেন্নাইন এফসিতে সই করেছে। গত কয়েকদিন আগে একটা রুমার ছিল যে জর্ডান উইলমার গিল কিন্তু পাঞ্জাব এফসিতে কন্টিনিউ করবে। 1.5 সিজনে ও যা খেলেছে, 1.5 বললাম কারণ 22-23 হাফ সিজনে এসেছিল নর্থ ইস্টে, এবং আইএসএলের থেকে সুপার কাপে বেশি এফেক্টিভ হয়েছিল নর্থ ইস্টের হয়ে। তো তাকে পাঞ্জাব সই করায়, পাঞ্জাবের হয়ে শুরুর দিকটা কিছুটা চোটের জন্য বাইরে থাকে, তারপরে যখন ফিরে আসে বেশ কিছু ভালো গোল করে। এবং এই আপকামিং সিজনে পাঞ্জাব এফসির তরফ থেকে যেটা আপডেট আসছিল যে 6 জন বিদেশির মধ্যে একজন তো অলরেডি ইস্টবেঙ্গলে সই করেছিল, বাকি 5 জনের মধ্যে 4 জনকে ওরা ছেড়ে দিচ্ছে, এবং শুধুমাত্র জর্ডান উইলমার গিল হয়তো পাঞ্জাবে কন্টিনিউ করবে। কোচও পরিবর্তন হচ্ছে, সব কিছু হচ্ছে, বাট না, সারপ্রাইজ বাকি ছিল। এবং সেটা চেন্নাইন এফসির জন্য, যেইভাবে ওয়েন কোয়েল তিনি টিমটাকে দেখতে চেয়েছেন পরবর্তী সিজন থেকে, সেইভাবেই কিন্তু চেন্নাইন এফসি টিম বানিয়ে দিয়েছে। এবং সেখান থেকে ফ্রম নো হোয়ার এই আপডেটটা সকালে সবার সামনে আসে যে জর্ডান উইলমার গিল চেন্নাইন এফসির 5th ফরেন সাইনিং, এবং 6 জন ফরেন সাইনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা মার্কাসও জানিয়েছে। এবং সেই 6 নম্বর প্লেয়ার কিন্তু আসছে সাউথ আমেরিকা থেকে, আরও একজন সাউথ আমেরিকান প্লেয়ার, ব্রাজিলিয়ান লুকাস বাম্ব্রিলা, তার সাথেও কিন্তু বহুদিন থেকে একটা চেন্নাইন এফসির লিঙ্ক আপ রয়েছে, মিডফিল্ডার। তাকেও সম্ভবত লাস্ট সিগনেচার হিসেবে কিন্তু তাকে অ্যানাউন্স করা হতে পারে। তো এই সিগনেচারটা কোথাও কিন্তু কেউ জানতে পারেনি যে এরকমটা কিছু আসছে বলে। এবং আমার কোথাও মনে হয় যে পার্সোনালি জর্ডান উইলমার গিল অ্যান্ড ড্যানিয়েল চিমাচুকু, এই যে পেয়ারটা আইএসএল এর নিরিখে ওয়ান অফ দ্য বেস্ট আন্ডার রেটেড পেয়ার হতে যাচ্ছে। আন্ডার রেটেড ইন দ্য সেন্স, কারণ ওদের সারা সিজনে যদি গোল ট্যালি দেখা হয় সেটা সবসময় যে খুব হাই দ্য মার্ক থাকে বা বিরাট কিছু ওরা টিমের হয়ে ইনফ্লুয়েন্সিয়াল পার্ট হয়েছে লাস্ট সিজন, এরকম না। কিন্তু ওদের দুজনের মধ্যে যে কোয়ালিটি রয়েছে এবং দুজনের মধ্যে যদি সঠিক বোঝাপড়া হয়, তার একটা ভালো রিফ্লেকশন কিন্তু আমরা চেন্নাইন এফসিতে দেখতে পারি। সেই কারণে আমি বললাম যে কোথাও আন্ডার রেটেড পেয়ার, এবং আন্ডার রেটেড পেয়ার হিসেবে ওরা আইএসএল সিজন 11-এ নামবে, এবং সেটা বহু টিমের কিন্তু ডিফেন্সের ঘুম কেটে নিতে বাধ্য। ফিজিক্যাল এবিলিটি বলো, কোয়ালিটি বলো, অ্যান্ড ওদের স্ট্রাইকিং যে ব্যাপারটা রয়েছে, একটা জোরালো ব্যাপার রয়েছে দুজনের মধ্যে, সেই জায়গাটা কোথাও আমার মনে হয় যে ভীষণভাবে কিন্তু ওয়েন কোয়েল তিনি ফায়দা তুলতে চাইবেন। দ্বিতীয় যে ব্যাপারটা বলা রয়েছে সেটা হচ্ছে রোহিত কুমার কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেছে ওড়িশা এফসির তরফ থেকে। আর রোহিত কুমার ব্যাপারটা অনেকদিন আগে থেকে আমরা জানতাম, বহুদিন আগে থেকে সবার সামনে এসে গেছিলো যে বেঙ্গালুরু থেকে তার মুভ কিন্তু ওড়িশা এফসিতে কমপ্লিট হয়েছে। তো ডিফেন্সিভ জোনে বা ডিফেন্সিভ মিডফিল্ড জোনে যখন রোহিত কুমার আসছে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে পুইতিয়া তাকে হয়তো একটু অ্যাটাকিং বা একটু ফরওয়ার্ডি পজিশনে এখানে সের্জিও লোবেরা তিনি ইউজ করেন, কারণ ওর মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। থার্ড যে ব্যাপারটা ডিসকাস করা হয়েছে সেটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেছে যে সাউল ক্রেসপো কিন্তু আগামী 2টো সিজন ইস্টবেঙ্গলে থাকতে চলেছে। এটা আমরা আগে থেকে জানতাম, মানে প্রথম যে কন্ট্রাক্ট এক্সটেনশনের আপডেটটা সবার সামনে এসেছিল বিভিন্ন সোর্স মারফত, সেটা হচ্ছে এই সাউল ক্রেসপোর। কারণ ও যা পারফরমেন্স দিয়েছে 2023-24 সিজনটাতে, ও যেভাবে খেলেছে, যেভাবে ওড়িশা থেকে ওর আশাটা ভীষণভাবে ইস্টবেঙ্গলে ক্লিক করেছে, মাঝমাঠে লিডারশিপ বলো, ফরওয়ার্ডে বল বাড়ানো বলো, ভাইটাল টাইমে গোল করা বলো, এই জায়গাগুলো কিন্তু সাউল ক্রেসপোকে অনেকটা এগিয়ে রেখেছিল। এবং একদম ইস্টবেঙ্গল ফ্যানরা তারা সিজন চলাকালীনে এটা পুরোপুরি ক্যাম্পেইন স্টার্ট করেছিল যে সাউল এবং হিজাজি, এই দুজন প্লেয়ারকে কিন্তু অটোমেটিক চয়েস হিসাবে এক্সটেনশন দিতে হবে। মানে কে আসছে না আসছে, কে যাচ্ছে না যাচ্ছে পরের ব্যাপার, এই দুজনকে রাখতেই হবে। এবং সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু শুনে নিয়েছে, এবং এই দুজন প্লেয়ার
2 বছরের জন্য থাকতে চলেছে, সেই নিয়ে কোথাও কোনো প্রবলেমের জায়গা নেই। আর লাস্ট অবশ্যই কথা বলবো মোহনবাগানকে নিয়ে, কারণ সিরিয়াসলি বলছি সন্ধ্যেবেলার এই অ্যানাউন্সমেন্টটা না ভীষণভাবে একটা ওই সারপ্রাইজিং মেটেরিয়াল হিসেবে সামনে দেখা দিয়েছে, এবং আমি সারপ্রাইজড, আমার মতো হয়তো অনেকে সারপ্রাইজড, এবং আই এম তো অবাক, এরকম একটা রিয়াকশান হয়তো সবার সামনে এসে গেছিলো। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। কিন্তু মানে ওর যদি টোটাল কেরিয়ারটার দিকে তাকানো যায়, ওর যে যে জায়গাগুলোতে হোসে মলিনা দায়িত্ব পেয়েছে, কাজ করেছে, সাকসেস দিয়েছে, সেই জায়গা থেকে হয়তো অনেকটা সময় ও কোচিং থেকে বাইরে, বাট স্টিল হি ইজ আ ভেরি গুড কোচ। ওর মধ্যে যে কোয়ালিটি রয়েছে, ওর মধ্যে যে ফুটবল ভিশনটা রয়েছে, যেটার জন্য কিন্তু আমি বলবো যে স্বয়ং স্পেন ফুটবল ফেডারেশন তারা ফুটবল ডিরেক্টর করে নিয়ে যায়। তো তার মধ্যে তো সেই কোয়ালিটি রয়েছে যে স্পেনের মতো টিম, ওয়ার্ল্ড কাপ ইউরো কাপ উইনিং টিম, এবং তাদের সেই স্কোয়াডে কোচ ছিল লুই এনরিকে, এবং 2022-এর ওয়ার্ল্ড কাপের পর দুজনেই পুরো সিস্টেমটা থেকে বেরিয়ে চলে আসে। লুই এনরিকে কোচ পজিশন থেকে বেরিয়ে চলে আসে, হোসে মলিনা স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে বেরিয়ে আসে। তো তারপরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিন্তু আবার নতুন করে সাজিয়েছে, সব কিছু করেছে, কিন্তু ওই পিরিয়ডটা বিশেষ করে 2018 থেকে 2022 এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে কিন্তু হোসে মলিনা ভীষণভাবে স্প্যানিশ ফুটবলে দারুণভাবে কাজ করেছে। এবং তার আগে যখন আজ আ কোচ ও বিভিন্ন দলের দায়িত্ব নিয়েছে, সেটা এশিয়াতে কিটচি এফসি হোক বা তারপর অ্যাটলেটিকো দি কলকাতা হোক, সব জায়গাতে কিন্তু সাকসেসফুলি কাজ করেছে। এবং গত বছর সিডনি অলিম্পিক এফসিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। তো কোচিং পদে কিন্তু ফিরে আসছিল না, কোচিং পদে কিন্তু তাকে আমরা আর দেখতে পাচ্ছিলাম না। এবং অনেকে জানতে চেয়েছিল, এর আগে প্রচুর কমেন্টও এসেছে যে হোসে মলিনা তাকে কি আমরা আর কোচ হিসেবে দেখতে পাবো না, কারণ কোথাও তো একটা লিগাসি ছেড়ে গেছে বস। এই একটা সিজনে দায়িত্ব নিয়ে সেই সিজনে চ্যাম্পিয়ন করা, সেই সিজনে অ্যাটলেটিকো দি কলকাতা দারুণ খেলেছিল, ফাইনালটা এখনও মনে আছে, পেনাল্টি শুট আউটে ম্যাচ উইন করেছিল অ্যাটলেটিকো দি কলকাতা। তো সেই জায়গা থেকে মোহনবাগান যখন তাকে নিয়ে আসছে, এবং এখানে ইনপুটটা বুঝতে পারা যাচ্ছে যে সরাসরি কিন্তু টপ অফ দ্য হেড থেকে, এখানে সঞ্জীব গোয়েঙ্কা তিনি কোথাও হয়তো একটা ক্রুশিয়াল রোল প্লে করেছেন, যে মানুষটা প্রায় গত 6-7 বছর কোচিং থেকে পুরোপুরি দূরে, কোচিং তিনি করাননি প্রফেশনালি, তাকে রাজি করানো, তাকে আবারও ইন্ডিয়াতে নিয়ে আসা এবং একটা বড় প্রজেক্ট তার হাতে তুলে দেওয়া। আপাতত তিনি আসছেন, নিশ্চিতভাবে একটা বড় টাইমের জন্য তাকে মোহনবাগান ভাববে, এবং সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে, আইএসএলে যে ডমিনেশন রয়েছে সেটা ধরে রাখা রয়েছে, সুপার কাপ যেটা মোহনবাগান জিততে চায় সেটা রয়েছে। তো 3টে ভাইটাল টুর্নামেন্ট রয়েছে, দুটো ডোমেস্টিক, একটা কন্টিনেন্টালে। তো সেই জায়গাতে তার হাতে দায়িত্ব দেওয়া মানে, একটা হাই প্রোফাইল কোচের হাতে দায়িত্ব দেওয়া মানে, তো একটা বিরাট বড় ভরসা কিন্তু এখানে মোহনবাগান ম্যানেজমেন্ট করেছে। অনেকে বলতে পারে যে এটা হয়তো একটু ডাউনগ্রেড ব্যাপার হলো, যে তিনি বহুদিন ফুটবল কোচিং থেকে দূরে, বা আরও কোনো বেটার কোচ হলে, যার প্রোফাইলটা আরও ভালো, যার সিভিটা আর একটু মজবুত, যার কোচিং কেরিয়ারটা অনেক বড় বড় ক্লাবে কেটেছে, সেটা হলে হয়তো ভালো হতো। বাট আমার কোথাও মনে হয় যে এখান থেকে একটু নতুন কিছু ভাবতে হবে, যে মানুষটার মধ্যে খিদে রয়েছে, যে মানুষটার মধ্যে সেই ব্যাপারটা ছিল যে হি কুড হ্যাভ বিন আ ভেরি গুড কোচ ইন হিজ কেরিয়ার, তিনি হয়তো সেই জায়গাটাতে ব্রেক করেছিলেন, আবারও তিনি রিস্টার্ট দিতে চাইছেন, কোথাও তিনি সুযোগ পাচ্ছেন এবং সেই জায়গাটা তিনি কাজে লাগাতে চাইবেন। ফুটবল কেরিয়ারে অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, ভিলারিয়াল, স্পেনের ন্যাশনাল টিম, বহু জায়গাতে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং টপ লেভেলে কিন্তু তিনি ফুটবলটাও খেলেছিলেন। তো সেই ব্রেনটাকে কোথাও কিন্তু মোহনবাগান ইউজ করবে, এবং যেটা মার্কাস টুইট করে জানিয়েছে যে পেত্রাতস অ্যান্ড তার সাথে কামিংস তারা থাকছে, আরও কিছু সিগনেচার নিয়ে কথাবার্তা চলছে, এবং এরপরে যা কিছু সিগনেচার হবে, ফরেনার হতে পারে, ডোমেস্টিক হতে পারে, তার কিন্তু ইনপুট থাকবে হোসে মলিনার, এবং তিনি ইনপুট দেবেন, তিনি কোথাও এখানে মোহনবাগানে চাইবেন যে বেস্ট প্লেয়াররা সিগনেচার হোক। এবং এই কারণে আমি কালকে বলেছিলাম যে কোচ আসতে চলেছে, যার প্রোফাইল নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট ঘাঁটাঘাঁটি করছে, তার সাথে কিন্তু ইউরো খেলা প্লেয়ারদের সম্পর্ক রয়েছে, বা এমন কেউ একজন রয়েছে যার সাথে সেই এজেন্টদের সম্পর্ক রয়েছে, যে ইউরো খেলা প্লেয়ারদের তিনি তার থ্রুতে নিয়ে আসতে পারবেন। তো এখানে এটা তো ক্লিয়ার যে লোকটা 4 বছর ধরে স্পেনের জাতীয় দলে ফুটবল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, তার সাথে নিশ্চিতভাবেই সম্পর্ক বহু প্লেয়ারের বলো বা বহু প্লেয়ারের এজেন্টের বলো, সেটা গভীরে থাকবে। এবং সেখান থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি যে ডিলটা নিয়ে এখন একটু পেন্ডিং খেলা চলছে, সেটা নিয়ে পরে কথা বলছি, তাছাড়াও বাকি যে 3টে সিগনেচার থাকবে, সেই 3টে সিগনেচার কিন্তু ইউরোপ থেকে বড় সিগনেচার আসতে চলেছে, এবং সেখানে তিনি নিশ্চিতভাবেই এমন কিছু সিগনেচার করাবেন যে সিগনেচার তাকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে পারফরমেন্স দেবে। কোথাও
আইএসএল এর যে ডমিনেশন রয়েছে সেটাকে আরও উঁচু লেভেলে নিয়ে যাবে, এবং অবশ্যই সুপার কাপ, যে নকআউট টুর্নামেন্ট এখনও অবধি মোহনবাগান জেতেনি, নতুন ভার্সনের সুপার কাপ, সেটা মোহনবাগান জিততে চাইছে। তো আমার মনে হয় যে এখান থেকে হোসে মলিনা তার উপরে ভরসা রাখা দরকার, তার উপর ভরসা মোহনবাগান ম্যানেজমেন্ট রেখেছে। নিশ্চিতভাবেই যে প্রজেক্ট তিনি সাবমিট করেছেন, যে ভিশন তিনি সাবমিট করেছেন, সেটা মোহনবাগানে অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা ওয়েল প্রেজড হয়েছে, এবং এখানে অবশ্যই যে পুরনো সম্পর্ক সঞ্জীব গোয়েঙ্কার সাথে হোসে মলিনার, সেটা আবারও নতুন করে কিন্তু নতুন কেমিস্ট্রি নিয়ে আসতে চলেছে। তো অবশ্যই অনেকে হয়তো বলবে যে অ্যান্তোনিও লোপেজ আভাস তিনি ভালো ছিলেন, তাকে রাখতে পারতো। নিশ্চিতভাবেই তার এজ, এবং কালকে বলেছিলাম যে তার কিছু ডিমান্ড সেইগুলো হয়তো ফুলফিল হয়নি, সেই কারণে আমরা নতুন মুখ দেখতে চলেছি, এবং সেটা নিয়ে আশাবাদী থাকাটাই বেটার। এবার যেটা বলছিলাম যে ব্যাপারটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে পেন্ডিং ব্যাপারটা রয়েছে ট্রান্সফারের ক্ষেত্রে। জেমি ম্যাকলারেন, আজকে সংবাদ প্রতিদিন থেকে একটা রিপোর্ট বেরিয়েছে যে একটা রিভাইজড চুক্তিপত্র তার কাছে পাঠানো হয়েছে, এবং সমস্ত ধরনের শর্ত মেনে নিয়ে। অনেকদিন আগে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম যে জেমি ম্যাকলারেনের সাথে মোহনবাগানে যা কিছু ডিল, সেগুলো ডান হয়ে পড়ে রয়েছে, তার সিগনেচার বাকি রয়েছে, পেপার পেনে যে অফিসিয়াল ওয়ার্ক বাকি রয়েছে, এবং সেটা কমপ্লিট হওয়ার পর তার যে ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্সটা রয়েছে, যেহেতু অস্ট্রেলিয়া থেকে তাকে ইন্ডিয়া আসতে হবে, এবং সেখানে 30শে জুন অবধি কন্ট্রাক্ট রয়েছে তাদের ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ একটা ক্লাবের সাথে, সেটা হওয়ার পর তার ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স হবে। কিন্তু তার আগে তার অফিসিয়াল সিগনেচারটা দরকার, যেটার জন্য সে রেডি এই মুহূর্তে, সেই নিয়ে কোথাও কোনো অসুবিধা নেই, যেহেতু তার ক্লাবের থেকে তাকে আলবিদা জানানো হয়েছে, এবং তার এনওসিও রেডি হয়ে গেছে, সমস্ত কিছু ডান। কিন্তু যে সিগনেচার, যে পেপার ওয়ার্ক, সেটাও বাকি রয়েছে। এবং সেখানে সংবাদ প্রতিদিন এই খবরটাই জানাচ্ছে যে সৌদি আরবেরও একটা ক্লাবের সাথে তার কিন্তু কথাবার্তা চলছে, এবং এখানে ওর যে এক্সপেকটেশন রয়েছে, বা ডিমান্ড রয়েছে, বলা ভালো এক্সপেকটেশন না, যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ফুলফিল করার জন্য রেডি, এবং সেই সমস্ত ডিমান্ডকে ফুলফিল করে মোহনবাগান নতুন যে কন্ট্রাক্ট পেপার, সেটাও তার কাছে পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র এবার তার সিগনেচার করা বাকি, সেটা সিগনেচার হয়ে যাওয়ার পরেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্সের জন্য মোহনবাগান অ্যাপ্লাই করবে, এবং অফিসিয়ালি তারপর অ্যানাউন্সমেন্ট করতে পারবে। এবং এখনও অবধি যা প্রসেস রয়েছে, যেইভাবে শুরু থেকে ছিল, জেমি ম্যাকলারেন ওয়াজ আ ডান ডিল টু মোহনবাগান। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না সিগনেচার হচ্ছে ততক্ষণ তো ভাই একটু অপেক্ষা করতেই হবে, ততক্ষণ অবধি কোনো কিছুই বলা যায় না যে এটা পুরোপুরি হয়ে গেল। তবে হ্যাঁ, মোহনবাগান যেভাবে এগিয়েছে, যেভাবে শুরু করেছে, এবং যেভাবে ডিলটাকে শেষ হতে দেখতে চাইছে, সেই জায়গাতে খুব একটা বাধা কিছু নেই। কিন্তু হ্যাঁ, ফুটবলের ক্ষেত্রে মার্কেট ভোলাটাইল, ট্রান্সফার মার্কেটে সিচুয়েশন চেঞ্জ হতে পারে, অনেক কিছু পরিবর্তন আসতে পারে। কিন্তু আমি বা আমার মতো হয়তো অনেকেই আশাবাদী যে জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসতে চলেছে, সব কিছু এই মুহূর্তে রেডি, একটু ওয়েট করতে হবে, বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও। এবং বাকি যে 3টে সিগনেচার হবে, সেই 3টে সিগনেচার কিন্তু আইএসএলের নিরিখে 2024-25 সিজনে হয়তো বিগেস্ট সিগনেচার হতে যাচ্ছে। এবার এখানে অনেকে বলবে যে মার্কি প্লেয়ার আসছে, কাল থেকে তো বহু জায়গাতে শুরুই হয়ে যাবে মার্কি সাইনিং, এই মুহূর্তে কনফার্ম করে ফেললো, এই মুহূর্তে সই হয়ে গেল। বাট আমার মনে হয় না যে মার্কি কোনো ট্যাগের ওপর মোহনবাগান দৌড়তে চাইবে বলে, বা কোনো দরকার আছে বলে। কারণ যে মার্কি হবে, যে মার্কি ক্রাইটেরিয়াটা আইএসএল অ্যাকসেপ্ট করবে, তার এজ ভাই মোর দ্যান 36-37 হবে, বা এমনও প্লেয়ার হতে পারে যে হয়তো 1-1.5 বছর বসে রয়েছে। তো সেই প্লেয়ারকে নিয়ে আসার থেকে, সেই প্রাইসে বা তার থেকে অনেক কম প্রাইসে আরও অনেক ভ্যালুয়েবল প্লেয়ার, আরও অনেক ইয়াং প্লেয়ার, আরও অনেক এনার্জেটিক কোয়ালিটিওয়ালা প্লেয়ার কিন্তু হোসে মলিনা নিয়ে আসতে পারে। তো সেই দিকে সব থেকে বেশি আমার মনে হয় যে সবার ধ্যান দেওয়া দরকার। মার্কির পেছনে দৌড়ে লাভ নেই, মার্কি সে এক্সট্রা কোনো প্রফিট তোমাকে দেবে না, এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করবে না। কিন্তু একজন প্লেয়ার যে কেরিয়ারের টপ ফর্মে রয়েছে, যে ভালো কোয়ালিটি, যার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে টিমে এসে টিমটাকে পুরো বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে, যে নিজের হাতে অনেক কিছু করার ক্ষমতা রাখে, সেই রকম বড় সিগনেচার, সেই রকম কিছু বিগেস্ট সিগনেচার কিন্তু মোহনবাগানের লাইন আপে নিশ্চিতভাবেই থাকবে। তার জন্য পেশেন্স রাখতে হবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, তার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। সো ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে ঢেলে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।